টানা তাপপ্রবাহের পর কয়েক জেলায় বৃষ্টিতে জনজীবনে স্বস্তি। চট্টগ্রাম হবিগঞ্জে বজ্রপাতে 2 জনের মৃত্যু। সুনামগঞ্জে 11টি হাওরে বাঁধ মেরামতের অর্ধেকই বাকি। জমির মালিকদের বাধায় শুরুই হয়নি দুটির কাজ। কুয়েটের শিক্ষক লাঞ্ছনার দায়ে 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ। বরিশালে ভিসির অপসারণ দাবিতে ক্লাস বর্জন। হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানামা নিয়ে সংঘর্ষে পুলিশ সহ আহত 30। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বাড়তি নিরাপত্তা। অনুপ্রবেশ ঠেকাতে বিভিন্ন সীমান্তে গোয়েন্দা তৎপরতা ও টহল। সাতক্ষীরায় পুশিং করা 78 জনকে থানায় সোপর্দ। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। টানা তাপদাহের পর কয়েক জেলায় সামান্য বৃষ্টি হওয়ায় জনজীবনে ফিরেছে স্বস্তি। কিশোরগঞ্জে গতকাল বিকেল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তবে বৃষ্টির মাঝেও বজ্রপাতের কারণে দেখা দিয়েছে আতঙ্ক। সকালে হবিগঞ্জের লাখাইয়ে বজ্রপাতে মারা গেছেন আলী আসগর নামে একজন। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে বফিরোজ নামে এক কৃষক মারা গেছেন বজ্রপাতে। নওগাঁয়ে 5 দিন ধরে তীব্র তাপদাহের পর রোববার রাতে সামান্য বৃষ্টি হয়। আজও সকাল থেকে আকাশ মেঘলা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 3 দিন তাপপ্রবাহের পর রাতে বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমায় ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত হয়ে উঠেছে কৃষক। রাজশাহীতে সকাল থেকেই মেঘলা আবহাওয়া। জেলায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হওয়ার কারণে আকাশটা নরমাল এবং আবহাওয়াটা একটু ঠান্ডা। রাত্রে একটু পানিটা হওয়াতে একটু আজকে ভালো লাগছে। আমাদের ভর্তি করে চ্যাংড়াবেলার ধান কাটছি। আবহাওয়া নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, আমরা জানি যে বৃষ্টি শুরু হয়েছে তীব্র তাপদাহের পরে, কিন্তু তারপরেও কিন্তু বজ্রপাতের আতঙ্ক রয়েছে বিভিন্ন জেলায়। বজ্রপাতের জন্য কি আসলে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা সতর্ক করা হয়েছে কিনা? দেখুন, বজ্রপাতের জন্য যে সতর্কতার কথা আপনি বললেন, সেটা আবহাওয়া অফিস থেকে আসলে বজ্রপাতের জন্য মানে সতর্ক করা হয়েছে, এবং যাতে এই বৃষ্টির সময় কেউ বাহিরে না যায় বা মানে সচরাচর ঘোরাফেরা না করে, এই বিষয়টি বলা হচ্ছে। কিশোরগঞ্জে কিন্তু যে গেল 20 দিনে 14 জন বজ্রপাতে মারা গেছে। আর আমি যদি বলি, গতকাল ভৈরবে 2 জন, কুলিয়ারচরে 1 জন এবং করিমগঞ্জে 1 জন, মোট 4 জন গতকালই মৃত্যুবরণ করেছেন। তো সব মিলে আমি যদি বলি যে কিশোরগঞ্জে টানা 3 দিন যে তাপদাহ, এই তাপদাহর পরে গতকাল বিকাল 3টা থেকে এই মানে বৃষ্টি শুরু হয়েছে, সাথে মানে বজ্র বৃষ্টি এবং এই যে ঝড়ো হাওয়া, এই সব মিলিয়ে থেমে থেমে হচ্ছে। কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি কিছুটা কমেছে, তবে আকাশ মেঘলা। মানুষ এখন আসলে বজ্রপাতের যে একটা মানে আতঙ্ক, সেই আতঙ্কে দিন কাটছে। কারণ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়, এবং বজ্রপাত হলে কোনো না কোনো উপজেলায় কেউ না কেউ মারা যাচ্ছে। এই যে আতঙ্ক, এই আতঙ্কের জন্য শুধুমাত্র আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে যাতে বৃষ্টির সময় বাইরে বের না। আসলে যারা শ্রমজীবী মানুষ বা যারা কাজ করেন, কৃষক যারা আছেন, তারা জমিতে কাজ করেন, এটা আসলে হয়ে ওঠে না বাইরে বের না হওয়া। এই এতটুকু সতর্কতা আসলে কতটুকু মানে মানুষ নিরাপদে থাকতে পারবেন, এটা একটা প্রশ্ন থেকেই যায়। আর থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আর আবহাওয়া অফিস বলছে যে আগামী 1 সপ্তাহ পর্যন্ত এরকম তাপমাত্রা কম থাকবে, বৃষ্টি এবং বজ্র বৃষ্টি ঝড়ো হতেই থাকবে। আর এই কিশোরগঞ্জের যে মৃত্যু আতঙ্ক বজ্রপাতে, এটা এখনো আছেই, এই মৃত্যু আতঙ্ক কাটছে না। এই ছিল কিশোরগঞ্জ থেকে আপাতত সবশেষ। শাহজাহান সাজু জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে। সারা দেশে তাপপ্রবাহ কমতে শুরু করেছে। আগামী 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা লঘুচাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এবং কিছু ক্ষেত্রে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে
বলে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ সময় বজ্রপাত হলে ঘরে অবস্থান করা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে এবং তারপরের দিন থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং এই বজ্র বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করবে। ঘূর্ণিঝড়ের কোনো লক্ষণ এখনো সাগরে দেখা যায়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে অধিদপ্তরে এ কথা জানান আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। বলেন, বৃষ্টির কারণে আগামী 3-4 দিন গরম কমলেও এরপর আবারও বাড়বে। এই আবহাওয়াবিদ জানান, এই মাসের তৃতীয় সপ্তাহে সাগরে নিম্নচাপ হতে পারে। সেটি আদৌ ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা স্পষ্ট হতে সময় লাগবে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় আশঙ্কা 20%। বিভিন্ন এলাকার বৃষ্টিপাতের সাথে ঘূর্ণিঝড় শক্তির কথা বলা হলেও এর কোনো সম্পর্ক নেই। মূলত পশ্চিমা লঘুচাপের কারণেই বৃষ্টি হচ্ছে। এতে কমেছে তাপপ্রবাহ। এই অবস্থা আরও 3 থেকে 4 দিন থাকবে। সারা দেশে বৃষ্টি হবে, তবে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে বেশি এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু অঞ্চলে কম হবে বৃষ্টি। পাশাপাশি বজ্রসহ বৃষ্টিরও পূর্বাভাস আবহাওয়া অফিসের। সাইক্লোন যে ইন্ডিকেট করে এটার প্রবাবিলিটি মাত্র 20%। এটা খুবই কম। এখনও সাগরে ওইরকম সিমটম দেখা যায়নি। তবে আমার যে লং রেঞ্জ ফোরকাস্ট রয়েছে এবং আমরা বিভিন্ন মডেল থেকে যেটা দেখা যাচ্ছে, এটা হয়তো আপনার সেকেন্ড উইক তো চলেই গেল, ও থার্ড উইক দিকে একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে এটা সাগরে। তারপরে এটা আদৌ সাইক্লোন হবে কি না এটা সময় নেবে। প্রথমে এটা যা দেখা যাচ্ছে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি। সুনামগঞ্জে ফসল রক্ষায় 13টি হাওরে অতি ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার কাজ জুনে শেষ হওয়ার কথা থাকলেও 2টি হাওরে এখনো কাজই শুরু হয়নি। আরও 11টি হাওরে এখনো বাকি রয়েছে অর্ধেক কাজ। এরই মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃষকদের অভিযোগ, জলমহল, ইজারাদার এবং জমির মালিকদের বাধার কারণে বাঁধ সংস্কারে এই অনিশ্চয়তা। পাহাড়ি ঢলের কারণে বাঁধ ভেঙে প্রতি বছরই হাওরে ঢুকে পড়ে পানি। তাই ফসল রক্ষা বাঁধের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই হাওর এলাকার চাষিদের। জরুরি বন্যা পুনর্নির্মাণ সহায়তার প্রকল্পের আওতায় গত বছর জানুয়ারিতে সুনামগঞ্জের 10 উপজেলায় 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাটি ভরাট শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এবছর জুনে শেষ হওয়ার কথা থাকলেও 2টি বাঁধের কাজ শুরুই হয়নি। অন্যগুলোর কাজ এগিয়েছে মাত্র অর্ধেক। ইজারাদার ও জমির মালিকদের বাধায় প্রকল্প শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এটা ফেরি বাঁধের মতো নিয়ে দিল, ওই তো শেষ করতে পারলো না বাঁধ, ও অর্ধেকটা দিয়েছে আর অর্ধেকটা রয়েছে। এই ফসলটা রক্ষা হয় এই বাঁধটি শক্ত যদি থাকে। এখন তো হালকাভাবে দেয়, পাহাড়ি ঢল আসলেই নিয়ে যায়। অতি ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর কাজ আগে শেষ করার দাবি স্থানীয়দের। এদিকে সময় বাড়ানোর আবেদন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মানে এইটা যদি গাদাটা পড়ে সম্পূর্ণ এই গাদাটি বললে আমরা এখানে বান্ধব শক্তি হইব, তো আর নিশ্চিন্তা। আমরা দ্রুত গতিতে কাজ করার জন্য চেষ্টা করতেছি। এরকম জায়গা আছে যে ভিতরে লিজ দেওয়া, এটা আমরা এক্সকাভেটর দিয়ে ভরার জন্য চেষ্টা করছি। তো দেখা গেছে এখানে বাধা বিপত্তি আসছে। বাঁধগুলোর কোথায় গর্ত রয়েছে তার পূর্ণ তথ্য না থাকায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের একটা সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি আমরা। পাশাপাশি হচ্ছে যারা ইজারা নিয়েছেন তারা এটা বাধা দিচ্ছেন গর্ত ভরাট করার জন্য। এই ক্ষেত্রে পুরাটাই মানে কাজটা একটু ধীরগতি হয়ে গেছে। মাছও ধরা হয়ে গেছে এবং ফসল উঠে গেছে। তখন এই মুহূর্তে আমরা কাজ শুরু করব। তবে এই ক্ষেত্রে আমরা চাপ ও প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমরা আমাদের ফুল কাজ যেন আমরা শেষ করতে পারি। জেলায় 13টি হাওরে বাঁধ সংস্কারে খরচ ধরা হয়েছে 24 কোটি টাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত 37 শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষকরা ক্লাস বর্জন অব্যাহত রাখায় 6ষ্ঠ দিনের মতো বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা। শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং 19 ফেব্রুয়ারি শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার সহ 5 দাবিতে 7 কার্যদিবসের আলটিমেটাম দিয়ে
একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছেন শিক্ষকরা। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য শিক্ষকদের সাথে সভা করলেও কোনো সমাধান আসেনি। সহপাঠীদেরকে শিবির বলে ট্যাগ দেওয়া হয়েছে, ফ্যাসিবাদের দোষর বলা হয়েছে, আমাদেরকে দুষ্কৃতিকারী বলা হয়েছে, এইভাবে অনেক ট্যাগ দেওয়া হয়েছে। এখন আমাদের এই ছোট বয়সে আমরা এখনো ভার্সিটি লেভেল পার করে পারিনি, এই বয়সে এইসব ট্যাগিং আমরা নিতে পারছি না, আমরা ট্রমার ভিতরে চলে যাচ্ছি। এই জন্য আমরা চাই এরও বিচারক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের একাংশ। বেলা 12টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় নানা অনিয়মের অভিযোগে উপাচার্য সুচিতা শারমিনের পদত্যাগ চান তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ভিসির অপসারণ চেয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি মানা নিয়ে টালবাহানা করছেন। দাবি আদায়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরতরা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা এক দফা দাবিতে দাঁড়িয়েছি। আমাদের এক দফা দাবি হচ্ছে ভিসিকে অপসারণ করতে হবে। এখানে আমাদের শিক্ষকরা যোগ দিয়েছেন, কর্মকর্তা কর্মচারী সবাই স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে আজকে বিশ্ববিদ্যালয়ে ঐক্যবদ্ধভাবে এক দফা দাবিতে আমরা আপসহীন এটা প্রমাণ করে দিয়েছি। হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। বেলা 1:30টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, শায়েস্তানগর পয়েন্ট, বহুলা এবং শায়েস্তানগর এলাকার যাত্রী ওঠানো নিয়ে দুই টমটম অটোরিকশা চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে এক পর্যায়ে দুই এলাকার মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে 5 পুলিশ সহ দুপক্ষের অন্তত 30 জন আহত হন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা খুবই একটা তুচ্ছ ঘটনা থেকে এটাকে তারা পুঁজি করে এই ধরনের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিব, অবশ্যই আইনগত ব্যবস্থা বলতে হবে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন প্রবণতার পরিপ্রেক্ষিতে ফেনী সীমান্তে বিজিবির টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ফুলগাজীর খাজুরিয়া, পরশুরামের নিজ কালিকপুর এবং ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম সহ বিভিন্ন সীমান্তে সকাল থেকেই বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিজিবি 4 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জেলার 126 কিলোমিটার সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবি, স্থানীয় প্রশাসন ও পুলিশের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। এখন পর্যন্ত এই সীমান্তে কোনো পুশ ইন হয়নি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টহল জোরদার থাকবে বলেও জানান তিনি। সীমান্তের বিভিন্ন অঞ্চলে কিছু পুশিনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে সীমান্তের যেন নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই আমরা আসলে আমাদের টহল কার্যক্রম, গোয়েন্দা তৎপরতা, জনসচেতনতা বৃদ্ধি করেছি। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়িয়া এলাকা দিয়ে ভারতের বিএসএফ এর পুশিন করা 78 জনকে পুলিশে দিয়েছে কোস্টগার্ড। জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের শ্যামনগর থানায় দেওয়া হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার জানান, অনুপ্রবেশকারীদের মধ্যে 75 জন বাংলাদেশি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে তাদের। বাকি 3 ভারতীয়র বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করেছে কোস্টগার্ড। তাদের আদালতে তোলার কথা রয়েছে। 8 মে সন্ধ্যায় সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকার একটি চরে ফেলে রেখে যায় বিএসএফ। পরে বন বিভাগের টহল ফাঁড়িতে পৌঁছান তারা। জিজ্ঞাসাবাদ শেষে রোববার মোংলা কোস্টগার্ড অফিসে নেওয়া হয় তাদের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 21 মে। প্রথম দিন দেওয়া হবে 31 মে টিকিট। আগাম টিকিট বিক্রি করা হবে 6 জুন পর্যন্ত। দুপুরে বিদ্যুৎ ভবনে এই যাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। উপদেষ্টা জানান, 21 মে থেকে প্রতিদিন পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে দুপুর 2টা থেকে। ঈদ উপলক্ষে চলবে 5 জোড়া বিশেষ ট্রেন। 2 ও 3 জুন চলবে কোরবানির পশু বহনকারী 3টি ট্রেন। এবারও ঈদ যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। একজন ব্যক্তি একবার সর্বোচ্চ 4টি অগ্রিম টিকিট কাটতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না।
ট্রেন চলাচলের দিন আসনের অতিরিক্ত 25% দাঁড়িয়ে ভ্রমণের জন্য টিকিট বিক্রি করা হবে। এসব টিকিট অনলাইনে নয়, স্টেশনের কাউন্টার থেকে কাটতে হবে। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের আন্দোলনের মধ্যে প্রকল্পের 18 কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবি চাকরিবিধি না মানায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে নিরাপত্তার স্বার্থে চাকরিচ্যুতদের রূপপুর প্রকল্প এবং গ্রিন সিটি আবাসিক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রকল্পের এমডি জাহিদুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে 6 ও 7 মে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 8 মে জাহিদুল হাসানের সই করা দাপ্তরিক আদেশে 18 কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। এতে বলা হয় এনপিসিবিএল কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সাথে যুক্ত 18 জন কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেওয়া হলো। নিয়ম অনুযায়ী নোটিশ পেমেন্ট বাবদ 3 মাসের বেতন ভাতা পাবেন তারা। কাস্টমস ও বন্দরের হয়রানি এবং অবকাঠামোগত সমস্যার কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশন সংশ্লিষ্টরা। হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংগঠনটির সভাপতি ফেরদৌস রহমান বলেন, এই স্থলবন্দর দিয়ে যে কোনো পণ্য আমদানি হলেই কাস্টমস সেই পণ্যের HS কোড নিয়ে জটিলতা সৃষ্টি করে। এর ফলে নির্ধারিত শুল্কের বাড়তি অর্থ দিতে হয় আমদানিকারকদের। এছাড়া কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন না থাকাতে পণ্য আমদানিতে দুর্ভোগ পোহাতে হয় ব্যবসায়ীদের। এই সমস্ত জটিলতায় আগে 150 থেকে 200 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে মাত্রা 20 থেকে 30 ট্রাক পণ্য আমদানি হচ্ছে বলে দাবি তার। বাংলাদেশের সকল স্থল বন্দরে পোর্টের এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে নিজ ইয়ার্ডে নিয়ে গিয়ে তারা স্বাধীনভাবে ব্যবসা পরিচালিত করছে। কিন্তু একমাত্র হিলি স্থল বন্দরে আমরা এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হয়েছি, যার কারণে এই পোর্টে পাথর ব্যবসায়ী এবং বাল্ক আকারে যারা বিজনেস করে, ব্যবসায়ী করে, আমদানি করে, তারা এই পোর্ট ব্যবহার করতে পারছে না। পরিত্যক্ত ঘোষণা করা বরিশাল সিটি কর্পোরেশন এলাকার 34 ভবন অপসারণে অগ্রগতি নেই। ভূমিকম্পে ভেঙে পড়ার শঙ্কায় বিসিসি তদন্ত করে এই তালিকা প্রকাশ করেছিল। ঝুঁকি নিয়ে এই সব ভবনে বসবাস করছেন মানুষ, চলছে চিকিৎসা সেবাও। জরাজীর্ণ ভবনের দরজা জানালা, খসে পড়েছে ছাদের পলেস্তারা, বেরিয়ে এসেছে রড। ঝুঁকি বিবেচনায় 2013 সালে এমন 34 ভবন ব্যবহার অযোগ্য ঘোষণা করে বরিশাল সিটি কর্পোরেশন বিসিসি। ঝুঁকিপূর্ণ এসব ভবন চিহ্নিত করেই প্রশাসন দায় সেরেছে বলে অভিযোগ স্থানীয়দের। কংক্রিট খসে পড়তে পারে, মানুষের জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সম্প্রতি মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পের ভয়াবহতার খবরে নগরীর ঝুঁকিপূর্ণ শহীদ আলমগীর ছাত্রাবাস ভবন ভাঙা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে পর্যায়ক্রমে অন্য সব ঝুঁকিপূর্ণ ভবনও ভাঙা হবে। যতগুলো যে ঝুঁকিপূর্ণ ভবন আছে এগুলো আমরা পর্যায়ক্রমে ভাঙার জন্য, যেমন প্রথম বললাম যে আপনি এই সপ্তাহে হয়তো একটা ভাঙা হয়ে যাবে এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদের লোকসংখ্যার ভিত্তিতে আমরা ধাপে ধাপে সবগুলি আগে ভাঙার চেষ্টা করি। 6 দশকেরও বেশি আগে স্থাপিত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভবনের অবস্থাও জরাজীর্ণ। যেভাবে ক্ষতিগ্রস্ত দেখা যায় তাতে একটা ভূমিকম্প হইলে এটা অবশ্যই একটু ঝুঁকির, জানমালের ক্ষয়ক্ষতি সহ একটা ঝুঁকির থেকেই যায়। নগরীর বিভিন্ন বিভাগের সমন্বয়ে পরিত্যক্ত ভবনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন। আর জীবনমাল রক্ষায় বিপজ্জনক ভবনগুলো অপসারণ সহ সব ধরনের সহায়তার আশ্বাস গণপূর্ত বিভাগের। এইখানে এই ভবনগুলো ডেমোলিস্ট করে আমরা ওখানে নতুন ভবন নির্মাণের জন্য সরকারি স্টাফ এবং অফিসারদের জন্য নতুন করে আবাসন নির্মাণের প্রস্তাব আমরা প্রেরণ করেছি। চিহ্নিত 34 ভবনের বাইরে বরিশাল নগরীতে প্রায় 150 বছরের পুরনো বেশ কিছু জরাজীর্ণ স্থাপনায় ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউস ও এর সামনের মাঠটিকে সর্বজনীন নাগরিক মুক্তাঙ্গন ঘোষণার দাবি জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 1961 সাল থেকে প্রণীত সব মহাপরিকল্পনায় উন্মুক্ত পরিসরের পরিধি বাড়ানো এবং সংরক্ষণের নির্দেশনা রয়েছে।
সেই হিসেবে সার্কিট হাউসের সামনের প্রাঙ্গণ উন্মুক্ত রাখার সময়ের দাবি। বলেন 1993 সালে নগর সংস্থার সিদ্ধান্তে স্থানটিকে বাণিজ্যিক ভিত্তিতে ইজারা দেওয়া হয়। 2024 সালে জেলা প্রশাসন সেখানকার অপরিকল্পিত স্থাপনা উচ্ছেদ করলেও সম্প্রতি আবার জনসাধারণের প্রবেশাধিকারের ওপর নিয়ন্ত্রণমূলক নির্দেশনা রয়েছে। সার্কিট হাউসের ঐতিহ্য রক্ষার্থে এখানে কোনো রকম বাণিজ্যিক স্থাপনা নির্মাণ না করার দাবি জানানো হয়। যে সমস্ত বিভাগ, সরকারের বিভাগ চট্টগ্রামে কাজ করছেন, তারা সরকারের পক্ষে, জনগণের পক্ষে থাকবেন, এটাই আমরা সবসময় আশা করব। এবং আমরা আশা করব যে আমাদের সবগুলো উন্মুক্ত পরিবেশ পরিসর যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে মুক্ত করে দেওয়া হোক এবং এটা শুরু হোক আমাদের সার্কিট হাউস প্রাঙ্গণ দিয়ে। নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। দুপুরে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে একটি র্যালি বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে এক স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তারা। নোয়াখালী জেলা সদর হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এর আগে সকালে বর্ণাঢ্য র্যালি বের করে নার্সরা। এদিকে ঠাকুরগাঁওয়ে নার্স দিবস বয়কট করে প্রতীকী নাটক ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখা। উত্তরাঞ্চলের 16 জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে 17,000-এর বেশি শিক্ষকের পদ শূন্য থাকায় বিঘ্নিত হচ্ছে পাঠদান কার্যক্রম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বিকল্প ব্যবস্থায় এই সমস্যার সমাধানের চেষ্টা করা হলেও তাতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকের পদ রয়েছে 1,17,345টি, কিন্তু দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে 17,000-এরও বেশি শিক্ষকের পদ। এ অবস্থায় পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্তত 5 লাখ শিক্ষার্থীর। এ সমস্যা অধিদপ্তরকে অবহিত করেছে 16 জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। একই সাথে প্রতিটি শ্রেণীতেই পাঠদান নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। যেখানে শূন্য পদ আছে সেখানে আমরা অন্য স্কুল থেকে, যে স্কুলে বেশি শিক্ষক আছে সেখান থেকে নিয়ে এসে সংযুক্তিতে সে সমস্যার সমাধান করছি। এই জন্য আমি মনে করছি যে সার্বিকভাবে তেমন পাঠদানের ক্ষতি হচ্ছে না। তবে বিকল্প ব্যবস্থায় শিশুদের পড়ালেখায় মান উন্নয়ন হচ্ছে না বলেই মনে করেন শিক্ষকরা। যদি শিক্ষক সংকটটা দূর হয়, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক পাই, তখন আমরা আরও আমাদের যেসব কার্যক্রম আমরা গ্রহণ করব, আমরা যেসব কার্যক্রমের পরিকল্পনা করেছি তা আমরা আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারবো। শিক্ষক সংকটে বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস না হয় পিছিয়ে পড়ছেন 16 জেলার শিক্ষার্থীরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। মুন্সিগঞ্জে লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় অভিযুক্ত নেহাল আহমেদ জিহাদকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে রোববার এই ঘটনায় নেহাল আহমেদ জিহাদের নাম সহ অজ্ঞাত আরও 25 জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের হয়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় মামলাটি হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে। শুক্রবার রাতে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে থেমে থাকা একটি লঞ্চে অসামাজিক কাজের অভিযোগে এনে ভাঙচুর করা হয়। এ সময় 2 নারীকে লঞ্চের সামনের অংশে উঠিয়ে মারধরের ঘটনা ঘটে। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে চলে বিচারিক কার্যক্রম। সকাল 10টায় শুরু হয়ে বেলা 12টা পর্যন্ত চলে সাক্ষ্য গ্রহণ। প্রথম দিন কার্যক্রম শেষ না হওয়ায় আগামীকাল আবারও যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে মামলার প্রধান আসামি হিটু শেখ সহ সকল আসামিদের আদালতে আনা হয়। এর আগে বৃহস্পতিবার আসামিদের জিজ্ঞাসাবাদ শেষ হয়। এই মামলায় 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়।
দিনাজপুরে বীজ আলুর দাম বাড়াতে মানববন্ধন হয়েছে। সকালে সদরের নসিপুর কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসের সামনে কর্মসূচি পালন করেন চাষিরা। তাদের দাবি, গত বছর বিএডিসির বীজের দাম ছিল ৩৬ টাকা, কিন্তু এবছর 10 টাকা কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা। অথচ বিএডিসি গত বছর আলু বিক্রি করে ৪০ থেকে ৪২ টাকায়। এবছর তারা আলুর বীজ বিক্রি করেছে ৬০ থেকে ৬৫ টাকায়। বিএডিসি বিক্রয় মূল্য বাড়ালেও চুক্তিভিত্তিক কৃষকের বীজের ক্রয় মূল্য কমিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক কৃষকরা। মানববন্ধন শেষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন চুক্তিবদ্ধ আলু বীজ সমিতি। 14 মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম সমাবর্তন। প্রায় ২৩,০০০ শিক্ষার্থীকে এবার সনদ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, এত বড় আয়োজন গিনেস বুকে রেকর্ড করতে পারে। সমাবর্তনে সম্মানসূচক ডিগ্রি লিড দেয়া হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে। সবুজে ঘেরা ক্যাম্পাসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সবশেষ 2016 সালে হয়েছে সমাবর্তন। 9 বছর পর হচ্ছে ৫ম আয়োজন। এবার সনদ দেয়া হবে 2010 থেকে 2023 সাল পর্যন্ত পাশ করা শিক্ষার্থীদের। নিবন্ধন করেছে 23,000 শিক্ষার্থী, আর বর্তমান শিক্ষার্থী রয়েছে 30,000। সব মিলিয়ে ক্যাম্পাসে চলছে বিরাট আয়োজন। দীর্ঘদিন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এটা আসলে আবেগ এবং একটা ভালোবাসার জায়গা থেকে আমরা দেখছি। এই সমাবর্তনটা তো কেবল সার্টিফিকেট গ্রহণের জন্য একটা দিন নয়, এটা আসলে আমরা যারা বের হয়ে গেছি অনেক বছর আগে তাদের একসাথে একটা মিলন মেলা। সমাবর্তনের মূল অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে, তবে সাজানো হচ্ছে পুরো ক্যাম্পাসই। গিনেস বুকে নাম লেখারও একটা তৈরি হতে পারে, কারণ এত বড় কনভোকেশন বা এত মানুষের কনভোকেশনকে কেন্দ্র করে এত মানুষের গ্যাদারিং আর আগে কোথাও হয়েছে কিনা আমাদের জানা নেই। এবার সমাবর্তন বক্তা থাকছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 1972 থেকে 1989 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন তিনি। ছিলেন শিক্ষক সমিতির সভাপতিও। শান্তি শৃঙ্খলার মধ্যে সম্পন্ন করতে চাই, সেই জন্য স্টেক হোল্ডাররা আমাদেরকে সহায়তা করছেন। এসএসএফ থেকে শুরু করে নিরাপত্তাগত কারণে যাদের থাকার কথা, যত রকম নিরাপত্তা পাওয়ার কথা সব আমরা পাচ্ছি। 30,000 এক্সিস্টিং স্টুডেন্টস, তারাই হচ্ছে আমাদের শক্তি, কারণ তারা সবাই চান সমাবর্তন হোক, এটা একটা রেগুলার ফিচার হোক। সমাবর্তনে অংশগ্রহণকারীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে শাটল ট্রেনের চলাচল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বৈশাখী পূর্ণিমা উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি জিমনেশিয়াম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রাজবন বিহার গিয়ে শেষ হয়। তবে এই উপলক্ষে রাজবন বিহার দক্ষিণ মঞ্চে বুদ্ধ প্রতিবিম্ব দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান সহ নানা দান এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মসভার শুরুতে দেশ জাতিসহ সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন পুণ্যার্থীরা। গৌতম বুদ্ধ বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মলাভ, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ লাভ করেন। ফলে এই দিনটি বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।